ডেবরা থানায় বিজেপির বিক্ষোভে একেবারে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। দেবরাজ্যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিজেপির পরিবর্তন যাত্রায় হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগে সরব হয় বিজেপি। বালিচক এলাকায় হামলার অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবিতে এরপর ডেবরা থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। ধর্ম নিয়ে ফের বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা অমিত শাহ প্রশ্ন তুললেন, ধর্ম নিয়ে রাজনীতি কে করছে? নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশানায় সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। পাল্টা উত্তর দিয়েছেন ভরতপুরের বিধায়কও। আপনাদের ধর্ম বিভাজনের ধর্ম। मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? মন্দির উদ্বোধন থেকে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মসজিদের শিলান্যাস, কোথাও গীতা পাঠের আসর, তো কোথাও লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা। ভোটের আগে এইসব ছবি কার্যত বলে দিচ্ছে ২৬-এর বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে ধর্ম। কারণ একদিকে হিন্দু ভোটকে একজোট করতে মরিয়া বিজেপি, আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব বিরোধীরা। এই অবস্থায় পর্যবেক্ষকরা বলছেন, বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট নিয়ে উদ্বেগ বাড়ছে তৃণমূলের। কারণ ইতিমধ্যে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে হইচই ফেলে দিয়েছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুধু শিলান্যাসেই থেমে থাকেননি তিনি, জনতা উন্নয়ন পার্টি তৈরি করে তৃণমূলকে হারানোর ডাক দিয়ে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করে দিয়েছেন হুমায়ুন কবির। তার লক্ষ্য যে সংখ্যালঘু ভোট, তাও বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। পারলে রুখে লেগে আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক ৪ মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। এরই মধ্যে সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে রাজনীতি যখন কার্যত ধর্মময় হয়ে উঠেছে, তখন এর দায় তৃণমূলের ঘাড়েই চাপালেন অমিত শাহ। एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। चुनाव के वक्त ये सब करने की परंपरा कितनी उचित है वो बंगाल की जनता को तय करना पड़ेगा। किसी भी कारण से मंदिर बनाते हैं, इसका स्वागत करता हूं, मगर बहुत देरी कर दी है उन्होंने। অমিত শাহজি আগে রাম মন্দির করেছেন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী ২২শে জানুয়ারি ২০২৪ শটান তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা মন্দিরে গিয়ে শটান শুয়ে পড়েছিলেন। বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমরা ওয়াকফ প্রপার্টিও দখল করতে দেব না, হিন্দুদের মন্দিরও দখল করতে দেব না। যান কাশিতে গিয়ে খুঁজে আসুন কেন কাশিতে বিজেপি হেরেছে। আজকে এখানে বড় বড় কথা। পশ্চিমবাংলার যদি বলো খুব দুঃসময়, এই মন্দির মসজিদ বিতর্কে পশ্চিমবাংলার অর্থনীতি জাহার নামে যাবে। এখানকার জ্বলন্ত যে সমস্যাগুলো আছে সে নিয়ে মানুষ সরব হতে পারবে না। এক সর্বনাশের খেলা প্রতিহত করতেই হবে, নাহলে পশ্চিমবাংলার কোনো ভবিষ্যৎ নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নকে পেছনে ফেলে ২৬-এর বিধানসভা ভোট হতে চলেছে মন্দির মসজিদকে সামনে রেখে? সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ৭১-এর মতো আবার পাশে দাঁড়াক পশ্চিমবঙ্গ, রাস্তায় হোক কোটি মানুষের মিছিল। সনাতন সংসদের সাংবাদিক বৈঠকে এই আবেদন করলেন শাহবাগ আন্দোলনের প্রথম সারির মুখ বাপ্পাদিত্য বসু। তার অভিযোগ, ওসমান হাদির খুনিরা লুকিয়ে আছে বাংলাদেশে। এরই মধ্যে এদিন ময়মনসিংহে গুলি করে খুন করা হয়েছে আরও এক হিন্দুকে। অভিযুক্ত সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা আমাদের দেশ ফেরত চাই, আমরা আমাদের ভূমির অধিকার চাই, আমরা আমাদের বাবা মায়ের কোলে ফিরে যেতে চাই। বাংলাদেশে অত্যাচারের শিকার হিন্দুরা, সেই কথা বলতে গিয়ে বাঁধ মানছে না চোখের জল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সনাতন সংসদ। সেখানে উপস্থিত ছিলেন শাহবাগ আন্দোলনের প্রথম সারির মুখ বাপ্পাদিত্য বসু। তাঁর আবেদন, ৭১-এর মতো ফের পাশে দাঁড়াক পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষকে দেখি এটা আমাদের দুঃখ লাগে যে দূরবীন দিয়ে ভিয়েতনাম দেখেন, দূরবীন দিয়ে ফিলিস্তিন দেখেন, দূরবীনটা সরালেই বাড়ির পাশে বাংলাদেশ, সেটিকে দেখা যাচ্ছে না। তো আমরা মনে করি যে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের মানুষের তাকাতে হবে, ভারতবাসীকে তাকাতে হবে। আমাদের এই যে বন্ধনটা,
অর্থাৎ এটা আমাদের আত্মিক বন্ধন, আমাদের সংস্কৃতিগত বন্ধন, জাতিগত বন্ধন। এই জায়গায় 1971 সালে যেভাবে আমাদের পাশে আপনারা সর্বাত্মকভাবে সোচ্চার হয়েছিলেন, আমরা তো আজকে প্রত্যাশা করি যে কলকাতাতে কোটি মানুষের মিছিল বেরোক। বাপ্পাদিত্যর দাবি, আনসারুল বাংলার হুমকির জেরে আত্মগোপন করেছিলেন 1.5 বছর। শেষমেশ মেডিকেল ভিসায় এসেছেন ভারতে। তার দাবি, ওসমান হাদির খুনিরা লুকিয়ে আছে বাংলাদেশেই। যে ওসমান হাদির খুনটা একটি পরিকল্পিত খুন, এটা যেটা মেটিকিউলাস ডিজাইন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনকে স্বয়ং প্রফেসর ইউনুস বলেছেন। আজকে কিন্তু সে মেটিকুলাস ডিজাইনের 2য় পর্ব চলছে। খুনিরা কোথায় আছে এখন? খুনিরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেটা বাংলাদেশের অনেক মিডিয়াতেও আসছে, গোপন সূত্রে আমরা সংবাদ পাচ্ছি, ওসমান হাদির খুনিরা ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশনে আশ্রয় নিয়ে আছে। কেন্দ্রের কাছে তার আবেদন, শরণার্থীদের জন্য আইন পরিবর্তন করুক ভারত। কিন্তু যারা শরণার্থী হয়ে এখানে আসছেন, জীবন বাঁচানোর তাগিদে ভারতে আসছেন, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক বা মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষগুলো এখানে আসছেন বেঁচে থাকার তাগিদে, বিশেষ করে অন্তত 2 লক্ষ হিন্দু তো গত 1.5 বছরে এসছেন। এদের ক্ষেত্রে তাদের যে আশ্রয়ের আমাদের এখানে স্ট্যাটাসটা কী হবে? আমরা চাই যে অন্ততপক্ষে আপনারা আপাতত আমাদেরকে একটা লং টার্ম ভিসা দিয়ে এখানে অন্তত বৈধভাবে বসবাসের সুযোগ দিন। আর হিন্দুদের থেকে যারা এখানে আসছেন, তারা যদি এখানে নাগরিকত্ব নিতে চান, তাদের জন্য নাগরিকত্ব আইন শিথিল করে, যেটা 2014 অবধি আছে, সেটাকে মানে এখনকার সময় পর্যন্ত রানিং করে দেন। আমরা চাই অনুপ্রবেশকারী যারা লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েছেন, এই দেশে রয়েছেন, তাদের খুঁজে ডিপোর্ট করতে হবে। এখানে কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে না। সমস্ত শরণার্থী যারা বাংলাদেশে, যাদের ধর্মের কারণে, যারা সরাসরি অত্যাচারিত হয়েছেন বা ওই ধরনের নক্কারজনক যে আচরণ বাংলাদেশে যারা করছেন তার বিরোধিতা করবার জন্য যারা আক্রান্ত হয়েছেন, যারা এখানে চলে এসেছেন, তাদের জান মাল সম্পূর্ণ সুরক্ষা আইনানুগ দেশের প্রক্রিয়ায় যত দূর যেতে হয় আমরা যাব এবং দেবো এবং পাশে থাকবো। এদিকে অশান্তি অব্যাহত বাংলাদেশে। এদিন ময়মনসিংহে খুন হয়েছেন আরও এক হিন্দু। মৃতের নাম বজেন্দ্র বিশ্বাস। অভিযোগ, এক সহকর্মী তাকে গুলি করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। দেশের প্রতি অসামান্য সেবার জন্য সম্মান জানাতে বিএসএফের হেডকোয়ার্টার সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে অনুষ্ঠিত হল অলংকরণ সমারোহ 2025। এদিনের অনুষ্ঠান থেকে বিএসএফের 21 জন আধিকারিকের হাতে বিশেষ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ বিশিষ্টরা। দেশের প্রতি অসামান্য সেবার জন্য সম্মান জানাতে বিএসএফের হেডকোয়ার্টার সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে অনুষ্ঠিত হল অলংকরণ সমারোহ 2025। কলকাতার স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লিডারশিপের বিল্ডিংয়ে হয় এই বিশেষ অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিএসএফের ইস্টার্ন কমান্ডের ইন্সপেক্টর জেনারেল HR রাকেশ রঞ্জন লাল সহ বহু বিশিষ্ট। The nation is proud of the brave hearts of the BSF, who with meticulous care has guarded our borders. They are doing an excellent job. The entire nation is thankful to them for the bravery, the valor, and the timeliness of their action. We are proud of them. We should certainly encourage them to the hilt. এদিন বিএসএফের হেড কনস্টেবল থেকে ডিআইজি পদমর্যাদার 10 জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত এসআই ও ইন্সপেক্টর পদমর্যাদার 11 জন আধিকারিকদের হাতে প্রেসিডেন্ট পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পদক তুলে দেওয়া হয়। सीमा सुरक्षा बल के अधिकारियों और जवानों ने सदैव अपने फर्ज को अपने जीवन से ऊपर रखते हुए हर परिस्थिति में अपने आदर्श वाक्य जीवन पर्यंत कर्तव्य को चरितार्थ किया है एवं अपने राष्ट्र के लिए सुरक्षा की पहली दीवार होने का प्रतिष्ठित गौरव हासिल किया है। अपने कर्तव्यों का संतुलन रखते हुए काम करना अत्यंत चुनौतीपूर्ण है, किंतु सीमा सुरक्षा बल में कर्मठ, कुशल एवं पराक्रमी जवान प्रति इन चुनौतियों से जूझते हुए अपनी जिम्मेदारियों का सम्यक निर्वहन कर रहे हैं। এদিনের এই অনুষ্ঠান থেকেই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষায় বিএসএফের দৃষ্টান্তমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।